দেখো আজকের আমাদের টপিক কি হবে। আজকের টপিক হচ্ছে সি। তাহলে সি একটা ল্যাঙ্গুয়েজ। এবার তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে যেহেতু প্রোগ্রামিং কনসেপ্ট দিয়েছে, তাহলে প্রোগ্রামিং জিনিসটা এমনি থিওরিটিক্যালি তুমি তো বুঝেছো, মোটামুটি ইনস্ট্রাকশনস তৈরি করা পরপর, কিন্তু কীভাবে করা সেটা একটা নলেজ তোমার হতে হবে। আর সেই জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা সি হতে পারে, জাভা হতে পারে, পাইথন হতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের রেফারেন্স দিয়ে বোঝালে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এবার হাতে কলমে করা আর খাতায় করা দুটোর আলাদা পার্থক্য আছে। তুমি যেটা শিখেছো থিওরি পার্টটা শিখেছো, কিন্তু এবার প্র্যাকটিক্যালটা আমি একটু দেখাতে চাইছি যে একটা প্রোগ্রাম লিখতে গেলে আমাদের কী কী করতে হবে। তাহলে আজকের আমরা যেটা সি সম্বন্ধে জানবো, পরের দিন দেখবে পাইথন সম্বন্ধে জানছি। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ একটু ভালো করে জেনে নিলে বাকিগুলো করা যাবে। কেননা তোমাদের এবারে আছে ডেটা স্ট্রাকচার, আর ডেটা স্ট্রাকচার জানতে গেলে অ্যারে, পয়েন্টার, এইসব কনসেপ্টও থাকতে হবে। কিন্তু তার আগে যে কনসেপ্ট যেগুলো আছে, কনস্ট্যান্ট, ভেরিয়েবলস, ব্রাঞ্চিং, ইটারেশন বা ইফ এলস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই সম্বন্ধে না জানলে কিন্তু এগুলো বোঝানো মুশকিল। তাহলে প্রথমেই দেখো এখানে সির ইতিহাস দেওয়া আছে। ইতিহাস আমি যাচ্ছি না, আমি ফার্স্ট একটা প্রোগ্রামে যাচ্ছি। দেখো এখানে কী লেখা আছে। দেখো এটা যদি আমি সি খুলতে চাই, আমি যে কোনো একটা কম্পাইলার ইউজ করছি। এটা টার্বো সিতে খোলা হয়েছে। তো টার্বো সি এখন আর চলে না তেমনভাবে। এখন কী চলে, পেপসি চলে বা ফ্যালকন সি চলে বা ভিজুয়াল স্টুডিও কোড, এসব চলে। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে একটা কোডিং লিখতে পারছি। কোডিং মোরাললেস একই রকম। তাহলে ফার্স্টে দেখো লেখা আছে হ্যাশ ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এটার মানে কি, দেখো এই প্রোগ্রামটা রান করতে গেলে এই যে প্রিন্ট এফ, স্ক্যান এফ বা এই গেট সিএইচ, এগুলো কি, এগুলো একটা ফাংশনস বলা হয়। ফাংশন আমরা বুঝবো কী করে, এই যে ইউজ অফ প্যারেন্থেসিস, মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছ, এইগুলো আছে মানে এটা একটা কমান্ড হিসেবে বলতে পারো। তাহলে এই কমান্ডটার ডেফিনেশন লেখা আছে এই দুটোর মধ্যে, বুঝতে পেরেছো? এটা অনেকটা ডিকশনারির মতন কাজ করবে। ধরো তোমার কাছে একটা ইংরাজি শব্দ তুমি বুঝতে পারছো, তুমি কী করো, নিশ্চয়ই ডিকশনারিতে গিয়ে দেখো। ঠিক তেমনই এখানে প্রিন্টেড মানেটা কি, গেট সিএইচ মানেটা কি, এইগুলো সব লেখা আছে কোথায়, এই ফাইলগুলোর মধ্যে, যেগুলোকে আমি ইনক্লুড করছি। ইনক্লুড করা মানে আমি ডিকশনারির মতন এটা নিয়ে নিই। ধরো না পরে একটা ক্লাস হবে, আর তোমার কোনো একটা স্যার বা ম্যাডাম বললো যে অমুক বইটা সেদিন কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসো। তা নিয়ে আসো মানে তোমার ব্যাগে এই বই থাকতেই হবে, এটাও তুমি বই হিসাবে ধরতে হবে। এই বইতে কি আছে এর মানে লেখা। তাহলে কম্পাইলার যখনই এটাকে রান করানোর চেষ্টা করবে, কম্পাইলার কী করবে, যখনই এই কমান্ডটা দেখবে সে কী করবে, এর মানে খোঁজার চেষ্টা করবে। কোথায় খুঁজবে, তুমি তখন তাকে বলেছো যে এই বই আর এই বই, এই দুটোর মধ্যে খুঁজে নেবে। বুঝতে পেরেছো? খুঁজে নেওয়ার পর সেখান থেকে ইনস্ট্রাকশনসটাও বুঝে নেবে, নিয়ে যেটা করণীয় সেটা করবে। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ইট ইজ মাই ফার্স্ট ডে ইন সি বলে আমার একটা লেখা দেখা। আর গেট সিএসটার কাজ কি, গেট সিএসটার কাজ হচ্ছে কোনো একটা ভ্যালু ইনপুট নেই। এক্ষেত্রে আমরা কী করবো, এন্টার। এন্টার দিলে তবেই হচ্ছে প্রোগ্রামটা বন্ধ হবে, নাহলে চলতে থাকবে। মানে স্ক্রিনে হচ্ছে আমার মেসেজটা দেখাবে। তবে আমি এখন ডেভ সি ইউজ করতে চলেছি। ডেভ সিতে দেখবে এইটা লেখার প্রয়োজন হয় না। বুঝতে পেরেছো? কেন না, ওখানে আগে থেকে ইনবিল্ট ব্যবস্থা আছে, নতুন করে কিছু লিখতে হয় না। মানে আমাদের শুধু এইটুকু লিখলেই কিন্তু কাজ হয়ে যাবে। যেহেতু এটা টার্বো সি, সেই জন্য আমাকে এটা লিখতে হয়েছে। আচ্ছা, এবার দেখো তাহলে এই প্রোগ্রামটা যদি আমি রান করতে চাই, তাহলে আমি কী করবো, আমি দেখো এটাকে এখান থেকে জাস্ট কপি করে দিচ্ছি, বললাম। আর এবার দেখো এখানে ফাইলে এসে তুমি কী করবে, একটা সোর্স প্রজেক্ট নাও। দেখো এটা আনটাইটেল বলে এসছে, এখানে এটাকে পেস্ট করে দাও। দিলে পেস্ট করে, এইবার দেখো এইখানে এটাকে সেভ করতে হবে। তাহলে ফাইলে আসার পর এইখানে সেভে আসো। এবারে এখানে দেখো অনেক রকম এক্সটেনশন হতে পারে, তুমি কিন্তু ডট সি দেবে। ডট সি মানে আমি সি প্রোগ্রাম করতে চাইছি, তাহলে এটা আমি নাম দিলাম ধরো ফার্স্ট প্রোগ্রাম। ফার্স্ট প্রোগ্রাম ডট সি মনে করি, কিন্তু ডট সিটা দেবে, গিয়ে সেভ করে দাও। তাহলে দেখো এটা সেভ হয়ে গেল। এবার আমার কী করতে হবে, এটাকে কম্পাইল করতে হবে। তাহলে কম্পাইল অ্যান্ড রান, আমি কম্পাইল অ্যান্ড রানে ক্লিক করলাম। দেখো যেখানে ভুল পাচ্ছে সেখানে কিন্তু আটকে দিচ্ছে। কী বলছে, এই যে কোটেশন যেগুলো আছে এইগুলো কিন্তু আমাকে একটু মডিফাই করতে হতে পারে, কারণ এখানে যে কোটেশনগুলো নিয়েছে আমি যেহেতু কপি করে নিয়েছি, নিজের মতন এটা নিয়ে নিয়েছি। তাহলে আমি চাইছি কী হবে, কোটেশনটা আমার এইরকম লিখতে হবে। এইবার আমি এটাকে আবার সেভ করি, আর এবার এক্সিকিউট করে দিই, রান অ্যান্ড কম্পাইল। দেখো এবারে কী বলছে, ইট ইজ মাই ফার্স্ট ডে ইন সি। বুঝতে পারলে? আর এখানে আমি এন্টার দিলে দেখো তবে গিয়ে এটা এক্সিকিউশন টাইম দিয়ে বন্ধ হচ্ছে। আমি যদি এবার গেট সিএসটা বন্ধ করে দিই, দেখো গেট সিএসটা আমি যদি মুছে দিতে পারি তাহলে মুছলে হয়। আর এটাকে বলা হয় রেম করে দেয়। রেম মানে কম্পাইলার এটাকে আর ধরবে, ডবল স্ল্যাশ দেওয়া মানে কি, ওটা বাদ চলে যাবে। এবার আমি যদি এটাকে সেভ করে দিই, দিয়ে রান অ্যান্ড কম্পাইল করি, তাও দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে।
আর এই যে মেসেজটা দেখছো এটা এবার কিন্তু সঙ্গে সঙ্গে দেখাচ্ছে। আগেরবারে কী ছিল, এটা এন্টারটা দিলে দেখাচ্ছিল, এবারে দেখো সোজা দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছো এটা দেওয়া না দেওয়ার সময়, এটা তুমি দিলেও হবে না দিলেও হবে। তাহলে একটা প্রোগ্রাম আমি যদি হচ্ছে এখানে রান করলাম, যে আমি শুধু একটা মেসেজ দেখাতে চাই, তখন আমি কি লিখছি এইটা। এবার ধরো আমি এখানে আর একটা লাইন এখানে লিখতে চাই, আমি এটাকে আর একটা লাইন বানিয়ে নিচ্ছি, আর এখানে লিখলাম হ্যালো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই জায়গায় কিন্তু বড় হাত ছোটো হাত ম্যাটার করে, কিন্তু কোটেশনের মধ্যে তুমি যা কিছু করতে পারো, কিন্তু কোটেশনের বাইরে এইগুলোতে কিন্তু বড় হরফে আর ছোটো হরফে আলাদা মানে। আমি যদি এখানে পিটা বড় হাতে দিয়ে দিই বা কোনো একটা অক্ষর বড় হাতে দিয়ে দিই, তাহলে কিন্তু এরর হয়ে যাবে, আমার এটা রান করে যাবে। তাহলে এবার আমি কম্পাইল করি, দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখো পাশাপাশি এসছে, পরবর্তী লাইনে এসছে কি আসেনি। তাহলে পরবর্তী লাইনে যেতে গেলে আমার কী করতে হবে, হয় এটার সামনে নাহলে এটার পিছনে একটা \n দিতে হবে। \n মানে নেক্সট লাইন। এবার যদি আমি এটা রান করি, দেখো এসছে নিচের লাইনে, বুঝতে পারলে? তাহলে যে কোনো সময় আমার যদি নেক্সট লাইনে যেতে হয়, আমার কী করতে হচ্ছে, একটা \n দিতে হচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই কম্পাইল জিনিসটা কি, দেখো আমি সেভ তো বললাম, কী দিয়ে সেভ করলাম, .c দিয়ে সেভ করলাম, আর এখানে আমি কম্পাইল করলাম। কম্পাইল করা মানে হচ্ছে এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করে দেবে। আমরা এখন যেটা করছি, এই যে ভাষাটা দেখতে ইংরাজি ভাষার মতো, এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার কিন্তু বোঝে না। কম্পিউটার কী বোঝে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে 0 করে বোঝে। আমরা যখন এটা কম্পাইল করছি, তখন কী হচ্ছে, এটা 0 ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে কম্পাইল করলে এটা কম্পাইলার কী করছে, সেটাকে 0101-এ চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, যখন আমরা সেভ করি তখন অনেকগুলো ফাইল আলাদা তৈরি হয়। এটা আমরা এই ফাইলটা আমরা দেখো সেভ করেছিলাম, কিন্তু এগুলো নিজে নিজে হবে। আর আউটপুটে কী দেখাচ্ছে, নিশ্চয়ই আমার এটা দেখাচ্ছিল। এবার একটা জিনিস বলছি, কনস্ট্যান্ট আর ভেরিয়েবল। ভেরিয়েবল মানে যেগুলোর মান পরিবর্তন সম্ভব, যেমন এর মান 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, আমরা যা খুশি বসাতে পারবো। কিন্তু কনস্ট্যান্ট কী হয়, কনস্ট্যান্ট সবসময় একই রকম মান থাকবে। ধরে নাও পায়ের মান তুমি যেখানেই যাও না কেন 22/7 বা এই 3.14 সামথিং আসতে থাকে, বুঝতে পারছো, শেষ হয় না, চলতে থাকে। তো যাই হোক, এই পায়ের মান হচ্ছে কি কনস্ট্যান্ট, অপরিবর্তনশীল। কিন্তু আমরা যদি ভেরিয়েবল বলি, ভেরিয়েবলের মান আমরা যে কোনো কিছু পাল্টাতে পারি। তাহলে আমরা যখন এই a+b² ফর্মুলা করেছিলাম, অ্যাকচুয়ালি a আর বির মান যা খুশি তো হচ্ছিল, যেমন খুশি নাম্বার নিতে পারছিলাম, তাহলে সেগুলো কি ভেরিয়েবলস। কিন্তু এমন যদি হয় যেখানে আমরা মান পরিবর্তন করতে পারবো না, তখন সেটা কী হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে এখানে দেখো এই কনস্ট্যান্ট অনেক রকম হতে পারে, যে প্রাইমারি কনস্ট্যান্ট, ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট, ক্যারেক্টার কনস্ট্যান্ট। আর এইগুলো দিয়ে আবার আমরা সেকেন্ডারি কনস্ট্যান্ট বানাতে পারি, যেমন অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার, ইউনিয়ন, ইহাই। আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু অ্যারের দিকেই যাবো আমরা। তাহলে এই কনস্ট্যান্ট জিনিসটা কি বুঝতে পেরেছো, যেটা সহজে বা পরিবর্তনশীল না। এইবার দেখো, এইবার একটা প্রোগ্রাম এখানে আছে যেখানে দুটো নাম্বার আমরা যোগ করব। আমরা দুটো নাম্বার ইউজারের কাছ থেকে নেবো, আর সেটা যোগ হবে। কীভাবে হবে, এই দুটো তো বুঝতেই পেরেছো। এগুলো হচ্ছে আমার এই প্যারান্থেসিস যেগুলো রয়েছে, মানে CLR, SCR, স্ক্যানে, প্রিন্টে, এগুলোকে কাজ করানোর জন্য এই দুটো লাইন আছে। এইবার দেখো, আমি 3টে ভেরিয়েবল নিচ্ছি, A, B, C, মানে 3টে পাত্র নিচ্ছি বলতে পারো, জায়গা নিচ্ছি। আর এই পাত্রগুলোর ধরনটা কী হবে, ডেটা টাইপটা কী হবে, ইন্টিজার। ইন্টিজার মানে দশমিক ছাড়া সংখ্যা, দশমিক দেওয়া সংখ্যা না। দশমিক দেওয়া হলে আমরা এখানে ফ্লোট নেব, যদি অক্ষর নিই, নাম নিই করো, তাহলে ক্যারেক্টার নেব। ঠিক আছে, আমাকে ডেটা টাইপটা বলতে হবে। ডেটা টাইপ মানে আমি যে ডেটাটা দেবো কী ধরনের, তাহলে আমি বলছি এখানে দশমিক ছাড়া নাম্বার আমি দিয়ে দেবো। তাহলে আমি এখানে ইন্টিজার নিলে আমাকে দেখো এখানে প্রিন্টেবে লিখতে হচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার, এইটা তুমি যা খুশি দিতে পারো, প্রথম নম্বর দাও লিখতে পারো। স্ক্যানেফের কাজ হচ্ছে এটাকে র্যামের মধ্যে তোলা। র্যামের মধ্যে তোলা মানে আমি যে ভেরিয়েবলটা নিয়েছি তার নাম দিয়েছি দেখো এ, এই ভেরিয়েবলটা নিয়েছি কোথায়, এটা র্যামের মধ্যে স্টোর হয়। আর র্যামের মধ্যে কীভাবে যাবে সেটা হচ্ছে দেখো %d, মানে ইন্টিজার নিলে এর সিম্বল আমাকে %d ফর ডিজিট বলতে পারো, সংখ্যা। আর অ্যান্ড হচ্ছে অ্যাড্রেস অপারেটর, মানে এটাকে খুঁজে বার করবে। আর একটা পোস্টম্যান হিসেবে বলতে পারো, ধরো তুমি চিঠি আসে, তোমার পোস্টম্যান কী করে, তোমার বাড়ি খুঁজে খুঁজে যায়। অ্যান্ডেরও কাজ তাই, অ্যান্ড অপারেটর পরে দেখবি পয়েন্টার যখন করবে, এই অ্যাড্রেসকে খুঁজতে পারবে, অ্যাড্রেস অপারেটর। এর কাজ কি, আমার র্যাম তো অনেকগুলো ধরে নাও সেল নিয়ে তৈরি হবে, কোন সেলের মধ্যে রেখেছি সেটাকে খুঁজবে, এই অ্যান্ড খুঁজে বার করবে। খুঁজে খুঁজে দেখবে যেখানে এ পাবে সেখানে কী করবে, সেই ভ্যালুটা স্টোর করবে। ঠিক তেমনই দেখো, যখন আমরা দ্বিতীয় নম্বর নিচ্ছি সেটা কোথায় যাচ্ছে, বির মধ্যে স্টোর হবে, %d, বিতে গেল সেকেন্ড নাম্বারটা। এবারে সিতে বলছি, আর আমাদের কিন্তু ওই অ্যান্ড অপারেটরের প্রয়োজন নেই, কেন আমরা দুটো পেয়ে গেছি। আমরা সিতে বলছি কি, সি মানে কি A+B,
অর্থাৎ এর ভ্যালু যা হোক আর বির ভ্যালু যাই হোক সেই দুটো যোগ করে তুমি সিতে স্টোর করবে। লাস্টে বলছি আমরা কি প্রিন্ট রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি সি, অর্থাৎ এই সির ভ্যালুটা তুমি দেখো। এবার এই পার্সেন্টেজ ডিটা তুমি যেখানে রাখবে, ধরো তুমি এটাকে তুলে সামনে করে দিবে, তাহলে কিন্তু ওই 10 আর 20 দিলে 30 হবে সির ভ্যালু, তাহলে 30টা কিন্তু সামনে দেখিয়ে দেবে। আমি কি করেছি ইকুয়ালস টু পরে দিয়েছি, তাহলে রেজাল্ট ইকুয়ালস টু কি দেখাবে পরে দেখাবে, দিয়ে এই প্রোগ্রামটা আমার বন্ধ হয়ে যাবে। এবার যদি আমি এটা এখানে লাইন হিসেবে দেখি, আমি যেটা বললাম এতক্ষণ ধরে দেখো সেগুলো এখানে 1 2 3 করে লাইনগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। তো তুমি কী করবে এই ব্যাখ্যাগুলো কিন্তু পড়তে পারো। পড়ার পর কী করবে দেখো, এটা প্রোগ্রামটা যদি রান করো তাহলে কি হবে দেখো, রান করলে ফার্স্ট নাম্বার যা খুশি আমরা দিলাম, যেমন 5 দিয়ে দিলাম। সেকেন্ড নাম্বার চাইছে যা খুশি দিলাম, যেমন 6 দিলাম। দুটো যোগ করে কত আমাকে 11 দিতে। তো চলো আমরা এটা একটু করেও দেখে নিই সত্যি হচ্ছে কি না। তাহলে আমি এটাকে কপি করলাম আর এখানে আমি একটা নতুন ফাইল করে নিচ্ছি। যথারীতি আমাদের কি করতে হবে, এখানে কোটেশনগুলো ঠিক করে দিতে হবে। যেখানে যেখানে কোটেশন ইউজ হয়েছে কোটেশনগুলো আমি ঠিক করে দিচ্ছি। আমরা কিন্তু আর একটা বুদ্ধি ইউজ করতে পারতাম, কি বলো তো, আমরা এটা রিপ্লেস করতে পারতাম, একবারে চলে যেত। যা এইভাবেই করি, অসুবিধা নেই, রিপ্লেস করেও করা যাবে। আছে আচ্ছা, সিএল আর এসসিআরটা এখানে আমাদের প্রয়োজন হয় না, বন্ধ করে দিই। আর গেট সিএসটা আমাদের প্রয়োজন হবে না, এটাকেও আমি কি করছি বন্ধ করে দিচ্ছি। চাইলে তুমি ডিলিটও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে সেভ করতে হবে, তাহলে সেভ করে দিই। নাম দিলাম সেকেন্ড প্রোগ্রাম। ডট সি হলো। এবার আমি যদি এটাকে এক্সিকিউট করি, রান অ্যান্ড এক্সিকিউট, দেখো বলছে এন্টার ফার্স্ট নাম্বার। তা আমি এখানে 5 আর এখানে 6 দিলাম, তাহলে দেখো রেজাল্ট 11ই দেখাচ্ছে। বুঝতে পেরেছো? তখন আরেকটা জিনিস বলে রাখি, গায়ে গায়ে নাম্বারগুলো আসছে না খুব, তাহলে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে যদি এখানে টি দিয়ে দিই, তাহলে একটা ট্যাব মানে একটু দূরে গিয়ে লেখাটা পড়বে। এবার দেখো আমি যদি এটাকে সেভ করি আর এটাকে যদি রান অ্যান্ড কম্পাইল করে দিই, তাহলে দেখো এবার যে লেখাটা আছে একটু দূরে গিয়ে পড়ছে। এবার ধরো আমি 100 দিলাম আর এখানে 200 দিলাম, কত হবে? নিশ্চয়ই আমার 300 দেখাবে। দেখো 300 দেখাচ্ছে। তাহলে বুঝতে পারলে এই প্রোগ্রামটা কীভাবে কাজ করছে। এই প্রোগ্রামটা এইভাবে দুটো নম্বর যোগ করে দেখাচ্ছে। তা চাইলে আমরা 3টে নম্বরও করতে পারি, চাইলে 4টে নম্বরও করতে পারি। তাহলে এখানে দেখো এবার কিছু কিওয়ার্ডস আছে, এই যে সি কিওয়ার্ডস, এইগুলো কিন্তু আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, এগুলো স্পেশাল মিনিং আছে। ভেরিয়েবল মানে ওই যে এবিসিডি নিচ্ছিলাম, এইগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। কারণ কি না, দেখো বাংলাতেও যদি আমরা বলি, বাংলাতেও বেশ কিছু শব্দ আছে যেগুলো আমরা সচরাচর সব জায়গায় ব্যবহার করি না, স্পেশাল মিনিং দিয়ে। যেমন গালাগালটাই বলতে পারো, তাহলে এগুলো কিন্তু সি আবার গালাগাল থেকে শুনে যাবে, সেরকম কোনো ব্যাপার নেই। এগুলো কি স্পেশাল মিনিং, এই জন্য আমরা এগুলো ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। তাহলে এখানে দেখো এই যে সি প্রোগ্রাম আরও অনেকভাবে আমরা লিখতে পারি। দেখো আমি দুটো স্ক্যানের লিখে দিলাম না, আরেকটা আমরা একটা স্ক্যানের দিয়েও কাজ চালিয়ে দিতে পারি। এই যে পার্সেন্টেজ ডি আমাদের দুবার দিতে হবে। আগের যে প্রোগ্রামটাই আছে সেটাকে দেখো আমরা ডবল না করে এখানে কি করছি, এখানে একবারে দেখিয়ে দিচ্ছি। তাহলে রেজাল্টটা কীরকম দেখতে হবে দেখো, 10 আর 20 দেওয়ার পর 10 যোগ 20 30 আসছে। তাহলে এটা তুমি নিজে করে নিশ্চয়ই দেখবে, যখন রান করে নিশ্চয়ই করতে পারবে। এবার দেখো দুটো ভ্যালু নিয়ে কি যোগ করা সম্ভব? আর এখন অবধি দেখো আমরা 3টে নিয়েছিলাম এবিসি, এবারে দেখো দুটো ভ্যালু নিয়ে আমরা করছি, এই দুটো নিয়েও সম্ভব। আমরা দুটো ভ্যালু এখানে ইনপুট দিলাম, যোগফলটা দেখো এখানে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, এমন 3 নম্বর ভ্যারিয়েবল নিচ্ছি না। বুঝতে পারলে? তাহলে দেখো সেম রেজাল্ট পাচ্ছি আমরা। তাহলে দুটো ভ্যালু নিয়েও কিন্তু আমরা যোগ করতে পারি। এক্ষেত্রে কী হবে, রিক্যালকুলেশন করা মুশকিল আছে। ধরো এই সির ভ্যালুটা নিয়ে যেটা আমরা যোগ করে বার করছিলাম, সেটা নিয়ে আবার কিছু যোগ বিয়োগ করতে পারতাম, এক্ষেত্রে কিন্তু তা আর হবে না। এখানে এটাই গিয়ে শেষ, এরপরে কিন্তু করতে গেলে মুশকিল আছে। কেন এই ভ্যালুটা কোথাও স্টোর করছি না, ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আমরা, ভেরিয়েবলের মধ্যে তুলছি। তাহলে অল্প নিয়ে আমরা করতে পারি। এইবার একটা জিনিস বোঝো, এই যে ক্যারেক্টার টাইপ আর এখানে দেখো এগুলো কত রকম ডেটা টাইপ আমরা নিতে পারি, এই কতটা জায়গা নিচ্ছে আর এর রেঞ্জ কী। আর আমরা সিম্বলই বা ইউজ করবো। দেখো ইন্টিজার আমরা নিয়েছিলাম, মনে আছে আগের প্রোগ্রামটা? ইন্টিজার হলে কি হবে, এই রেঞ্জের মধ্যে মানে
এই যে -32,767 থেকে প্লাস 32,767 অবধি, এর মধ্যে আমরা ডেটা নিতে পারবো। ধরুন আমি 40,000 লিখতে চাই, তাহলে কিন্তু আমাকে লং ইন্টিজারে চলে যেতে হবে। এই যে লং ইন্ট দেখছো, এইটা নিতে হবে, তখন কিন্তু ওইটাতে আর হবে না, হলে কী হবে, এরর হবে। সেক্ষেত্রে এক্ষেত্রে যদি আমার পার্সেন্টেজ ডি সিম্বল হয়ে থাকে, এক্ষেত্রে আমার কী হবে, পার্সেন্টেজ এলডি হবে, লং ইন্টিজার, লং ডিগ্রি। এইগুলো কিন্তু যখন তুমি ইউজ করবে, ওই যে স্ক্যানএফ করবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে। বড় সংখ্যা হলে তখন আমাদের এই ভ্যালুতে শিখতে হবে। এবার ডাইরেক্ট তো আমরা বড় সংখ্যাই নিতে পারতাম, তাহলে আমরা ছোটো সংখ্যা নিলাম কেন, এটা একটা প্রশ্ন করতে পারি। তো দেখো, রিসোর্স ব্যবহারের একটা ব্যাপার আছে, কিন্তু যাই আমরা করি না কেন র্যামের মধ্যে করি। এবার তোমার প্রোগ্রাম যত লেন্দি হবে, মানে যত বেশি ভারী করবে, যত বেশি তুমি এখানে রিসোর্সেস ইউজ করবে, তত কী হবে, উন্নত মেশিনগুলোতেই একমাত্র এই প্রোগ্রাম রান করতে পারে। এবার দেখা গেল 1 লাখ টাকার ওপরে দাম হবে কম্পিউটার, সেইগুলোতেই হচ্ছে তোমার প্রোগ্রাম শুধু রান করছে, তাহলে কটা লোক ইউজ করতে পারে। তাই আমাদের মার্কেট অনুযায়ী চলতে হয়, এমনভাবে সফটওয়্যারগুলো তৈরি করতে হয় যে একদম এই 5-6 হাজার টাকার যা কম্পিউটার আছে সেখানেও যেন চলে, বুঝতে পেরেছো? তো সেরকম করতে গেলে কী করতে হবে, মিনিমাম রিসোর্সেস ইউজ করতে হবে, যাতে লাইট ওয়েট সব জায়গায় সব মেশিনেই ইউজ করতে পারে, তাহলে একটা হিউজ মার্কেট আমরা পাই। এই জন্য আমাদের প্রাইমারি টার্গেট কী থাকে, যত কম রিসোর্সেস ব্যবহার করে করা সম্ভব আমরা চেষ্টা করব, বেশি ভারী প্রোগ্রাম আমরা করবো, বুঝতে পেরেছো? এইবার বোঝো ফ্লো চার্ট। ফ্লো চার্টে হয় কী বলো তো, এটাতে হচ্ছে প্রোগ্রামটা কীভাবে হবে, একটা পিক্টোরিয়াল ভিউ। তুমি কাউকে বোঝাতে চাইবে যে আমার ফ্লো অফ অ্যাকশনটা কী হবে, কীভাবে কাজ হবে। তাহলে প্রথমে স্টার্ট হলো, তারপর দেখো ইন্টিজার এবিসি, 3টে ভেরিয়েবল নিলাম, এ আর বি আমি ইনপুট হিসাবে ইউজ করলাম, সিতে দেখো যোগ করলাম, আউটপুটে আমি দেখিয়ে দিলাম, দিয়ে স্টপ হলো। এবার এই যে সিম্বলগুলো দেখছো, এই সিম্বল কিন্তু খুব ভাইটাল। এই সিম্বলগুলো দেখে আমরা বুঝতে পারি কোনটা শুরু, কোনটা শেষ, কোনটা ইনপুট, কোনটা আউটপুট, কোনটা প্রসেস, এগুলো কিন্তু এই সিম্বল দেখেই বোঝা যায়। আর এটা যদি আমরা ধাপে ধাপে লিখতাম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে করে, মানে ডিটেলসে লিখতাম, তাহলে সেটা অ্যালগোরিদম। তাহলে ফ্লো চার্ট আর অ্যালগোরিদম কী জিনিস? ফ্লো চার্ট হচ্ছে পিক্টোরিয়াল ভিউ, এর আগেও তুমি পড়েছো ফ্লো চার্ট। আর অ্যালগোরিদম কি, ডিটেলসে লেখা। তাহলে এই প্রোগ্রামটা বুঝতে পারলে নিশ্চয়ই। এইবার এখানে বেশ কিছু প্রোগ্রাম আরও করে দেওয়া আছে, যেমন ধরো এখানে এই যে একটা লাইন যদি আমি চাই, ব্যাকস্ল্যাশ এন্টার দেখেইছো, এটা দিলে কী হবে, পরবর্তী লাইনগুলো ভেঙে 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 আসবে। তাহলে এই অবধি তুমি আগে নিজে একবার চেষ্টা করে দেখবে, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টার ইফ এলসের দিকে যাব। তাহলে আমি এই অবধি সেভ করে দিই।